তারপর ক্যাসেস সাউন্ড একটু প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আনিসুর রহমান। আনিসুর রহমান, ওকে। V2027 কে? V2027 শুনতে পাচ্ছেন আমাকে? V2027। V2027 শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ। V2027 কে? আচ্ছা, V2027 ওনাকে আমি ওয়েটিং রুমে পাঠিয়ে দিয়েছি, যেহেতু ওনার পরিচয় পাচ্ছি না আমি। আচ্ছা ঠিক আছে, অলরেডি আপনাদের সবার। হ্যাঁ আনিসুর রহমান, আপনার একটা পারমিশন দিয়েছি আমি আপনাকে, স্যার একটু দেখেন, চেক করে কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, আমরা কন্টিনিউ করছি আমাদের আজকের ক্লাস টপিকটি। আমি একটু মডিউলটা দেখাই। মেবি আমাদের আজকের ক্লাস হচ্ছে ইন্ট্রোডিউসিং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফার্স্ট ক্লাস, তাই না? হ্যালো স্যার। জি শুনতে পাচ্ছি, স্যার বলেন। নামটা বলেন। মনির? সরি শুনিনি। মনিরুজ্জামান স্যার। মনিরুজ্জামান। হ্যাঁ দিয়েছে স্যার। স্যার আমাকেও দিয়েছে। স্যার আব্দুল হালিমেরটা দিয়েন স্যার। আব্দুল আলিম, আচ্ছা ঠিক আছে। আব্দুল হালিম। হ্যাঁ হ্যাঁ জি, আব্দুল আলিম, সরি। আমারটা নিচ্ছে না। আব্দুল হালিম স্যার, আপনাকে দেয়া আছে। আচ্ছা হ্যাঁ মনিরুজ্জামান নিচ্ছে না দেখো। স্যার আমি তো আপনাকে দিয়েছি, এখন না নিলে আপনি আবার ইয়া করেন। আবার আবার দেখেন তো এখন। হ্যাঁ নিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে। একটা সেকেন্ড। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো স্যার আছি আলহামদুলিল্লাহ। স্যার আমি আমার পিসি থেকেও ঢুকছিলাম স্যার, মেহেদী হাসান নামে স্যার। আমি ফোন থেকেও লগ ইন করেছি, প্লাস পিসি থেকে রিপোর্ট করার জন্য স্যার। তো স্যার পিসিতে পারমিশনটা একটু দিলে ভালো হতো স্যার, মেহেদী হাসান নামে। মেহেদী হাসান পিসি থেকে কই? জি হ্যান্ড স্যার রাইজ করেন। পেয়েছি, হ্যাঁ, লাগবে না, হয়ে গেছে, দিয়ে দিয়েছি। জি স্যার, থ্যাংক ইউ। আরো একজন চেয়েছেন লিমন, লিমন কই? খুঁজেই তো পাই না। স্যার আল সাহিম, এটাকে যদি পারমিশন দিতেন। হ্যান্ড রাইজ করেন, আমি দিচ্ছি। হ্যান্ড রাইজ করেন। হ্যালো যে শুনতে পাচ্ছি। স্যার, লিমন শেখ স্যার জয়েন করা হয়নি এখনো স্যার, ফেসবুকে জয়েন করেনি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। হ্যালো স্যার। স্যার এমডি যে আল শুনতে সাহিম পাচ্ছি। যদি পান। স্যার কিছু মনে করবেন না, আপনার সাউন্ডটা খুবই কম, মানে অন্যরা যখন কথা বলছে এটা শোনা যায়, কিন্তু স্যার আপনার সাউন্ডটা মানে একটু অস্পষ্ট, মানে ভেঙে ভেঙে আসছে। আর স্যার আওয়াজটাও অনেক মানে নিচু আর কি স্যার।
এটা কি সবাইকে সেম ভাবে এরকমই শুনতে পাচ্ছেন নাকি? না স্যার আমার শুনতে না স্যার আমাদের হ্যাঁ? ঠিক আছে আমাদের কাছে। আমরা স্যার শুনতে আপনার পাচ্ছি। ঠিক আছে স্যার তাহলে আপনার মেবি নেটের প্রবলেম, একটু কাজে শুভ স্যার একটু কাইন্ডলি চেক দেন, ঠিক আছে? আর আমারও হতে পারে হয়তো নেটের কারণে, তো এই জন্য আমি একটু কনফার্ম হয়ে নিলাম। আচ্ছা স্যার, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো স্যার আমাকে জি, কি শুনতে পাচ্ছি। জয়েন করে নিছেন স্যার লিমন শেখ? এই যে মাত্র গ্রুপে আসছে, 1 মিনিট তো দেখে নিয়ে আগে। আমাকে জয়েনের পারমিশন এখনো দেওয়া আছে কিনা আমাকে সেটা দেখতে হবে একটু। আচ্ছা, ক্লাস সেশন করে দিচ্ছি, হ্যাঁ মনে করে দিন আমাকে কষ্ট করে। জি স্যার। আচ্ছা, আমি আর সময় নষ্ট করব না, অলরেডি 11 মিনিট হয়ে গেছে। তো আমি এখন ক্লাস টপিক নিয়ে আগাচ্ছি। আর যাদের পাওয়ার পয়েন্ট ইনস্টল করেন না এই বিষয়ে আমি হচ্ছে গ্রুপে পোস্ট দিয়ে দিব, না গ্রুপে হয়তো চেষ্টা করবো আমি সফটওয়্যার দিয়ে দেওয়ার। এছাড়া 24/7 সাপোর্ট থেকে কষ্ট করে একটু সাপোর্ট নেবেন প্রয়োজনে, যদি সফটওয়্যার ইনস্টল করতে না পারেন। এছাড়া আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখান থেকে যারা এক্সপার্ট আছেন, যারা ডাউনলোড করতে পারেন বা ইনস্টল করতে পারেন, তাদের হেল্প নেবেন। কথা হচ্ছে হেল্প নেন, সাপোর্ট নেন, যেভাবে নেন, বাট নামাতে হবে, ঠিক আছে? আর যেহেতু এখন আমাদের রমজানে আমাদের ক্লাস সময় অর্ধেক হয়ে গেছে, তো সেক্ষেত্রে এখন আমি যদি ধরে নেই আবার 10 মিনিট চলে যায় যে আপনার সাথে কথা বলতে, তাই না? থাকে 50 মিনিট, তারপর লাস্টে 10 মিনিট আবার বাদ দিতে হয়, থাকে 40 মিনিট। সেই 40 মিনিটের মধ্যে যদি আবার ধরেন আমি সফটওয়্যার ইনস্টল দেখাই, তাহলে আমি ক্লাস কি করাবো বলেন? তো এই জন্য কষ্ট করে হচ্ছে যাদের সফটওয়্যার ইনস্টলের প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম আছে, একটু কষ্ট করে 24/7 সাপোর্টে নক দিবেন। এছাড়া আপনাদের মধ্যে যারা এক্সপার্ট আছে তাদের থেকে হেল্প নেবেন, কেমন? স্যার আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে জি, শুনতে পাচ্ছি। স্যার আমাকে রেকর্ড পারমিশনটা এখন দেওয়া হয়নি। হ্যান্ড রাইজ করেছিলেন আপনি? জি স্যার। বললাম হ্যান্ড রাইজ করেছিলেন? জি স্যার। কই হ্যান্ড রাইজ করলে, হ্যান্ড রাইজ কই? নাম কি? স্যার আল সাইম। আলসাইন। আপনি তো ফোন দিয়ে জয়েন করছেন, রেকর্ড পারমিশন কিভাবে দিব? স্যার আমি একের সাথে পিসিতে কানেকশন। আচ্ছা, দিয়েছি। এখন দেখেন, এখন দেখেন। আচ্ছা, আর কারো রেকর্ড পারমিশন দিব না, এখন আমি শুরু করে দিচ্ছি। এই একটু একটু করে দিচ্ছি, যেটা অনেক সময় আমার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আমি চলে আসছি আমাদের আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের আজকে 1 ঘন্টার ক্লাসে এই 2 নম্বর ক্লাসের ফুল টপিক আমাদের শেষ হবে না। আমাদের যতটুকু শেষ হবে, যতটুকুই শেষ হোক না কেন, আমরা ততটুকুই রাখবো এবং নেক্সট ক্লাসে আমরা আবার সেখান থেকে শুরু করব, ঠিক আছে? তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের ক্লাস ইন্ট্রোডিউসিং উইথ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। প্রশ্ন হচ্ছে পাওয়ার পয়েন্টটা কি বা এটা কেন গুরুত্বপূর্ণ। নোট রাখবেন, যা বলতেছি নোট রাখবেন। এছাড়া হচ্ছে যদি একটু প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে ভিডিওটা দেখে রিপিট করে আবার নোটগুলো করবেন অবশ্যই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ইন্ট্রোডিউসিং উইথ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। প্রশ্ন হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে কি। মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা হচ্ছে একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, আমরা সকলেই জানি একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। তো সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের সাথে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের গুরুত্বটা কেন বা এটার দরকারটা কি ছিল, এটা তো না হলেও হতো। মূল বিষয়টা হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার সে যা কিছুই করুক না কেন, তাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্রাফিক ডিজাইন। আবারও বলছি, একজন গ্রাফিক ডিজাইনার যা কিছুই করুক না কেন তাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্রাফিক ডিজাইন। তো সেই ক্ষেত্রে আপনি যা কিছু করবেন না কেন সেই কাজগুলোকে করবার পরে মানুষের সামনে শো করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। আর সেই রিপ্রেজেন্ট করবার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আজকে আমরা দেখবো অনেকগুলো বিষয় আছে, যতটুকু দেখা যায় ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। প্রথমে দেখবো ইন্টারফেস ওভারভিউ। আমি একটু চলে যাচ্ছি আমার কম্পিউটারে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমার এখানে হচ্ছে আপডেটটা 19টা মেবি। আপনারা 13, 7, 3 যা ভালো লাগে সেটা দিয়ে করতে পারবেন, আপনাদের ব্যাপার, আমার কোনো সমস্যা নাই। আপনারা আপনাদের পিসি কনফিগার অনুযায়ী, উইন্ডোজ সেটআপ অনুযায়ী ব্যবহার করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তো এই যে যা দেখতে পাচ্ছেন এটাকে বলা ইন্টারফেস ওভারভিউ। আমি পাওয়ার পয়েন্টের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে আমি যা দেখতে পাচ্ছি এটাকে কি বলা হয়? ইন্টারফেস ওভারভিউ। দেখেন এখানে সুন্দর করে লেখা আছে গুড ইভিনিং। আসলে একটা সফটওয়্যার সেটা এমন না যে রোবট, শুধু সফটওয়্যার আসলে রোবট না, তাহলে এটা কি?
এটা রোবট তো বটেই, তবে রোবটের সাথে এরকম ও কথাও বলতে পারে। রোবট কি কথা বলে না? সফটওয়্যারও কথা বলে। কিভাবে কথা বলে সেই কথাগুলো বুঝবার জন্য আপনাকে আমাকে সেই পরিমাণ ক্ষমতা অর্জন করতে হবে ওর কথাগুলো বুঝবার মতো, ওর সাথে ভালোবাসা তৈরি করার মতো। কথাগুলো আসলে তখনই আপনি বুঝতে পারবেন যখন কিনা ওকে আপনি প্রশ্ন করবেন আর ওর সাথে আপনার ভালোবাসার সম্পর্কটা তৈরি হবে। বুঝাতে পারছি? লাইক আপনি যখন পাওয়ার পয়েন্টে ঢুকলেন, দেখেন পাওয়ার পয়েন্ট আপনাকে শুরুতে বলতেছে গুড ইভিনিং, আপনাকে সুস্বাগতম জানাইলো। যদি আপনি সকালবেলা ঢোকেন তাহলে বলবে গুড মর্নিং। কিভাবে জানে? আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং স্টার্ট করতেছে। নিচে লেখা আছে রিসেন্ট। রিসেন্ট বলতে কি বোঝায়? রিসেন্ট মানে হচ্ছে আমি এখান থেকে লাস্ট 1 মান্থের মধ্যে, লাস্ট 1 মান্থ বলতে কি লাস্ট 10টা প্রেজেন্টেশন দেখায়, যে লাস্ট সর্বশেষ 10টা প্রেজেন্টেশন, যে 10টা প্রেজেন্টেশন আমি এখান থেকে রিসেন্টলি ওপেন করেছিলাম সেই 10টা প্রেজেন্টেশন এখানে শো করবে। পিন। পিন কি? পিন হচ্ছে এই যে রিসেন্টের মধ্যে মাউসটা রাখলে দেখেন একটা পিনের মতো অপশন আসতেছে, এই পিনে ক্লিক করে রাখলে আমার মধ্যে একটা বুকমার্ক হয়ে গেল। পিনে গেলে আমি এই যে সেটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমি আলাদাভাবে সেভ করে রাখলাম ভিতরে। যদি না প্রয়োজন হয় এখানে আবার ক্লিক করি, অটোমেটিক চলে গেছে। তাহলে রিসেন্ট আর পিন কি বুঝতে পারছি? জি স্যার। গুড। এখানে আছে আমার নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, ওয়েলকাম টু পাওয়ার পয়েন্ট, এরপর হচ্ছে আলাদা আলাদা আদার্স আর অনেকগুলো স্টাইল আছে। যদি কিনা আপনার ফোনে নেট কানেকশন থাকে সেক্ষেত্রে আপনি এই ধরনের বিভিন্ন স্টাইল নিয়ে কাজ করতে পারবেন। মধ্যে এগুলোর থিম বলা হয়। থিম থিম চিনি তো আমরা নাকি? মোবাইলের থিম চিনেন? আচ্ছা, সেই থিমের মতনই চাইলে আপনি একাধিক থিম নিয়েও এখান থেকে কাজ করতে পারেন। তবে যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার, আমরা অন্যের থিমে কাজ করি না, আমরা কি করি আমাদের নিজেদের মতো করে তৈরি করি। তো তৈরি করবো ইনশাল্লাহ আমরা খুবই শীঘ্রই। নিচে এখানে কি আছে? হোম। এটা হোম মানে আমি এখন যেখানে আছি এটারে বলা হয় ইন্টারফেসের হোম মেনু। কি বলা হয়? ইন্টারফেসের হোম মেনু। নিউ। নিউ এর কাজ কি? নিউ এর কাজ হচ্ছে নতুন কোনো ডকুমেন্ট তৈরি করা। ওপেন হচ্ছে কি আগে আপনি তৈরি করেছেন সেই ফাইলটা যদি এখানে ওপেন করতে চান, খুলতে চান, দেখতে চান, তাহলে তার জন্য কি ওপেন। এতটুকুর মধ্যে আমি যতটুকু দেখালাম এতটুকুর মধ্যে বুঝি নাই কোনো কিছু আছে? না স্যার। ওকে গুড। আমি নিউ দিব না, আমি সরাসরি ক্লিক করব ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, তাহলে আমার ব্ল্যাঙ্ক হয়ে প্রেজেন্টেশনটা শো করবে। ক্লিক করলাম, শো করতেছে, দেখতে পাচ্ছি। ওকে, এরপরে আমার আছে ফাইল মেনু। ফাইল মেনুতে যাওয়ার আগে আমি এখানে একটু পরিচয় দিয়ে নিই। আমার এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এটাকে বলা ইন্টারফেস। এটাকে কি বলা হয়? ইন্টারফেস। অর্থাৎ একেবারে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যা দেখতে পাচ্ছেন আপনি পুরোটাকে একসাথে বলা হয় কি ইন্টারফেস ওভারভিউ বা সফটওয়্যার ইন্টারফেস ভিজিবল অবস্থা। এখানে আছে এই যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এই যে একটা বার দেখা যায় একটা সেকশন, এটাকে বলা হয় মেনু বার। এটাকে কি বার বলা হয়? মেনু বার। মেনু বার। গুড। এই প্রতিটা মেনু বারের মধ্যে দেখেন আলাদা আলাদা অপশন শো করতেছে। এই যে আলাদা আলাদা অপশন শো করতেছে এগুলোরে বলা হয় অপশন বার। এগুলোরে কি বলে? অপশন। অপশন। এই যে দেখেন ক্লিপবোর্ড, এটা একটা অপশন। এই অপশনের মধ্যে কি আছে? কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার। এগুলোর বলা হয় সাব ক্যাটাগরি অথবা সাব অপশন। বুঝতে পারছি? ওকে, এরপরে আসি। এই যে আমি বড় একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছি, আমার এই যে হোয়াইট এরিয়া, এইখান থেকে একেবারে এই পর্যন্ত, এই হোয়াইট এরিয়াটাকে বলা হয় স্লাইড। কি বলে? স্লাইড। SLIDE, স্লাইড। তাকে কি বলা হয়? স্লাইড বলা হয়। এছাড়া এটারে আরো ওয়ার্কিং এরিয়াও বলা হয়ে থাকে, তবে সাধারণত প্রেজেন্টেশনের ভাষায় এটাকে কি বলে? স্লাইড বলে। বাইরে এই যে দেখেন কিছু অংশ আছে, দেখতে পাচ্ছি আমরা। জি স্যার। এই বাহিরের অংশটুকুকে বলা হয় নেগেটিভ এরিয়া। কি বলা হয়? নেগেটিভ এরিয়া। নেগেটিভ এরিয়া। মনে থাকবে? জি স্যার। জি স্যার। ওকে, নেক্সট। লেফটে ছোট ছোট এই যে বক্স দেখা যায়, দেখতে পাচ্ছি কি? জি স্যার। এখানে একটা নাম্বার লেখা আছে 1। এক দ্বারা কি বোঝায়? যে যদি কোনো জিনিসের নাম্বারিং হয় সহজেই বোঝা যায় যে তার মানে এটা একটার বেশি আরো অধিক হয়, তাই না? জি স্যার। যেহেতু এখানে 1, এটা দ্বারা বোঝায় মূলত এটা হচ্ছে স্লাইড। এই যে আমি যে স্লাইডে আছি এই স্লাইডের সংক্ষেপ রূপ হচ্ছে এইটা। এই প্যানেলটাকে বলা হয় স্লাইড প্যানেল বা স্লাইড বার। এটাকে কি বলা হয়? স্লাইড বার। কতটুকু? একদম লেফট কর্নার থেকে এই যে আমি একটা দাগ দেখতে পাচ্ছি এই দাগ পর্যন্ত। এই যে দেখেন বড় করা যায় আবার ছোট করা যায়। এটার কি বলা হয়? স্লাইড বার। মনে থাকবে?
তাহলে আমি কি কি নাম শিখলাম, আমি যদি আপনাদেরকে একটু প্রশ্ন করি, প্রশ্ন করার আগে একটু বলে দিচ্ছি আবার। উপরে একদম উপরে যে সেকশন আছে সেটাকে বলা হচ্ছে মেনু বার। মেনু বারের মধ্যে ক্লিক করলে আমরা যে অপশন বা সেকশন গুলো পাই সেগুলোর বলা হয় অপশন বার। ওয়ার্কিং এরিয়াটাকে বলা হয় স্লাইড। আর লেফটে আমি একটা বার পাই সেটার নাম হচ্ছে কি স্লাইড বার। ঠিক আছে, গুড। এবার আমি আমার মডিউল অনুযায়ী সামনের দিকে আগাবো। এতক্ষণ যা দেখলাম এগুলো মডিউলের বাইরে দেখলাম। ফাইল মেনু ডিটেল, ফাইল মেনুর মধ্যে ইনফো নিউ ওপেন দেখবো আমরা। ফাইল মেনু বলে দিছে, ফাইল মেনু সম্পর্কে জেনে আসো। চলো আমরা জেনে আসি। চলে গেলাম ফাইল মেনু। যখন আমি ফাইল মেনুর মধ্যে ক্লিক করলাম আমার কোথায় নিয়ে আসছে, সেই ওয়েলকাম স্ক্রিনে, তাই না? জি স্যার। কিন্তু তখন ওয়েলকাম স্ক্রিনের মধ্যে ইনফো, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ এগুলা কি ছিল? তখন কিন্তু এগুলা ছিল না, শুধুমাত্র আমাকে এখনই দেখাচ্ছে। চলেন আমি একটু দেখি। নিউ ওপেন অলরেডি আমরা জানি, এগুলো নিয়ে আলোচনা করব না। ইনফো কি? ইনফোর ফুল মিনিং হচ্ছে ইনফরমেশন, যার শর্ট ব্রিফ হচ্ছে বা শর্ট নাম হচ্ছে ইনফো। আমি ক্লিক করলাম, ইনফরমেশনে কি আসতেছে আমার, এটা প্রপার্টিজ, লাইক এটা সাইজ কত আছে, আমার স্লাইড আছে কয়টা, হিডেন স্লাইড আছে কিনা, টাইটেল দিয়েছে কিনা, কোনো ট্যাগ দিয়েছে কিনা, কোন ক্যাটাগরি, এরপর হচ্ছে লাস্ট মডিফাই কখন। আমি তো এখন পর্যন্ত এটা মডিফাই করি নাই, তৈরি করছি একবার, কখন 7:21 এটার মালিককে, এই যে আমি। আরো আছে শো অল প্রপার্টিজ এর মধ্যে গেলে রিলেটেড ডেট, লাস্ট মডিফাই কখন হয়েছে, এটার ম্যানেজার কে, অথর কে, ইত্যাদি এই বিষয়গুলো আমরা পেয়ে যাই কোথায়? ইনফো। অর্থাৎ এই স্লাইড রিলেটেড বা আমার প্রেজেন্টেশন রিলেটেড ইনফরমেশন গুলা মনে থাকবে। জি স্যার। গুড। এরপরে যাচ্ছে সেভ অপশনটা কি? আপনি একটা ডকুমেন্ট করলেন, করবার পরে এটা কি সেভ রাখতে হবে না? সেভ মানে সংরক্ষণ করা, সংরক্ষণ করে রাখতে হবে কিনা? রাখতে হবে। রাখতে হবে। সেই সংরক্ষণের জন্যই হচ্ছে সেভ। লিখে রাখি, সেভ করা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। সেভ করা শর্টকাট কি? কন্ট্রোল এস। আমি ক্লিক করলাম সেভের মধ্যে। সেভের মধ্যে ক্লিক করার পরে আমাকে এখন অনেকগুলো অপশন দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে ওয়ান ড্রাইভ। যদি কিনা আপনি আপনার মাইক্রোসফটের ড্রাইভে সেভ রাখতে চান তাহলে তার জন্য এই যে ড্রাইভ, এরপর আছে দিস পিসি, অ্যাড প্লেস, ব্রাউজ। আপনি যেখানে সেভ রাখতে চান, লাইক আমি ব্রাউজিং করে দেখাই দিচ্ছি কোথায় সেভ করব। আমি ধরেন ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে আমি সেভ করলাম। আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে দিলাম ESPGD 2207, ঠিক আছে, দিয়ে দিলাম। ওকে, যদি মিনিমাইজ করি দেখি তো কোথায় আছে। এই যে দেখেন চলে আসছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। ওকে, নেক্সট। এরপরে আমার আরেকটা অপশন আছে সেভ অ্যাজ। সেভ অ্যাজ এর কাজটা কি? সেভ দিয়ে তো একই ফাইল অন্য নামে সেভ করা। হ্যাঁ, একই ফাইল অন্য নামে সেভ করা। অর্থাৎ একটা ফাইলকে যদি আপনি আরেকটা ভিন্ন নামে সেভ করতে চান তাহলে আমরা ব্যবহার করব কি? সেভ অ্যাজ। লিখে রাখি, সেভ অ্যাজ এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট অ্যাজ। সেভ অ্যাজ এর শর্টকাট কি? কন্ট্রোল শিফট অ্যাজ। আবার দিলাম সেভ অ্যাজ। সেভ অ্যাজ এর মধ্যে গিয়ে আমি এখান থেকে ব্রাউজ করে দিচ্ছি। লাইক এখানে আমি নাম লিখে দিলাম, এই সেম নামে তো আর হবে না, আমি আরেকটা নাম দিলাম, লাইক 071 দিয়ে দিলাম সেভ। একই ফাইল আমার আরেকটা ডকুমেন্টে সেভ হয়ে গেল। তার জুম ছেড়ে দিচ্ছে, আপনার নেটের সমস্যা স্যার। ওকে, দেখেন হয়ে গেল। এই যে আমার আরেকটা চলে আসছে, দেখছেন? একই জিনিস আমার কয়টা? দুইটা। এখন দুটো এসেছে। বুঝতে পারছি? জি। জি স্যার। মনির স্যার আপনার নেটের সমস্যা মেবি, এই জন্য আপনি হচ্ছে কথা শুনতে পাচ্ছেন না, জুম থেকে বের করে দিচ্ছে আপনাকে, আপনার নেট প্রবলেম। ওকে, নেক্সট ফাইলে গেলাম। এরপর আমার কি আছে? প্রিন্ট। যদি আপনি এই আপনার ডকুমেন্টটাকে প্রিন্ট করাতে চান তাহলে তার জন্য প্রিন্ট অপশন। প্রিন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি। এগুলো, এই শর্টকাট গুলো একটু কষ্ট করে মনে রাখেন, কাজে লাগবে কিন্তু। ক্লিক করলাম, প্রিন্টের অপশন, লাইক আপনি কয় কপি দিবেন প্রিন্ট এখান থেকে দিতে পারবেন। আমার তো আর বাসা প্রিন্টার নাই, তো এই জন্য আমার প্রিন্টার অপশন আসতেছে না, সরাসরি পিডিএফ চলে আসবে। যদি আপনার প্রিন্টার থাকে এখানে প্রিন্টার অপশন চলে আসবে। এরপরে হচ্ছে আপনি কিভাবে প্রিন্ট করাবেন, এটাকে প্রিন্ট অল স্লাইড, সব স্লাইড করাবেন কিনা, নাকি নির্দিষ্ট কোনো পেজ করাবেন, এগুলো দিতে পারবেন।
এরপর হচ্ছে স্লাইড যদি আলাদা আলাদা দিতে চান যে কত কত নম্বর স্লাইড দিবেন সেটা দিতে পারবেন, এই বিষয়গুলো। আপনার প্রিন্টটা কি কালার হবে নাকি গ্রে স্কেল হবে নাকি পিওর ব্ল্যাক এন্ড পিওর হোয়াইটে হবে, এখান থেকে সেট করে দেওয়া যাবে। পারবো না? জি স্যার। জি স্যার। ওকে, শেয়ারের মধ্যে গেলে সাধারণত আমরা আমাদের ডকুমেন্টটাকে ক্লাউডে সেভ করতে পারি, ইমেইলে শেয়ার করতে পারি, এছাড়া অনলাইনের মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারি, এটা যদি আমাদের দরকার হয় না। এরপরে আসি হচ্ছে এক্সপোর্ট। কাজ নেই কোনো। আচ্ছা, লাইক আপনি একটা ডকুমেন্ট করলেন, এই করার পর এটাকে আপনি চাচ্ছেন পিডিএফ এ সেভ দিবেন বা ভিডিওতে করবেন, তো এইগুলো যা প্রয়োজন এগুলো আমরা পরে করবো। সেভ থেকে সাধারণত এগুলো করা যায়, এগুলো আমরা তখনই করবো। তা আমার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন আছে, যেটা তার নাম হচ্ছে অটো সেভ। কি নাম? অটো সেভ। অটো সেভ। অটো সেভ কি? ধরেন আপনি বাসায় কাজ করতেছেন, তো আপনার বাসায় লাইক ইউপিএসও নাই, এমন সময় হুট করে কারেন্ট চলে গেল। এখন হুট করে যদি কারেন্ট চলে যায়, তখন কিন্তু আপনি যে কাজগুলা করলেন, প্রথমবার যে সেভ দিছিলেন ওই অতটুকু সেভই থাকবে। এরপর আর সেভ না দেওয়া মানে কি 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে যা কাজ করেছেন সব কাজ বাদ হয়ে গেল, তাই না? কারণ আসলে আপনাকে নতুন করে আবার করতে হবে। এই জায়গা থেকে মানে এই সমস্যা থেকে বাঁচার জন্য পাওয়ার পয়েন্ট একটা অপশন রেখেছে যার নাম হচ্ছে অটো সেভ। নাম কি? অটো সেভ। অর্থাৎ আপনি আপনার ডকুমেন্টটাকে একবার সেভ করবেন, একবার আপনি আপনার ডকুমেন্টটা কি করবেন, সেভ করবেন। এরপরে অটো সেভ অপশনটা অন থাকলে অটোমেটিক কিছুক্ষণ পরপরই সেভ হইতে থাকবে। কিভাবে করে চলেন আমরা দেখি। আবার দেখাচ্ছি, ফাইল থেকে চলে যাব আমি অপশন। এখানে আসলে এই যে দেখেন লেখা আছে সেভ, দেখতে পাচ্ছি? জি স্যার। সেভের মধ্যে গেলাম, এখানে মিনিট, এখানে সর্বোচ্চ 120 মিনিট দেওয়া যায়, সর্বনিম্ন 1 মিনিট। তো 120 মিনিট মানে কি 2 ঘন্টা। তো আমার 2 ঘন্টা পর পর অটো সেভ দিলে কোনো লাভ হবে? কারণ 2 ঘন্টার মধ্যে কারেন্ট যেতে পারে কতবার? 200 বারও কারেন্ট যাওয়ার ক্ষমতা রাখে, রাখে না? আচ্ছা, জি স্যার। তো 1 মিনিটের নিচে আসলে দেওয়া যায় না, যদি দেওয়া যেত তাহলে বলতাম আমি, সেটাই দিবেন। এখানে 1 মিনিট দিয়ে দিবেন আপনারা, দিয়ে জাস্ট ওকে। এবার এটা অটো 1 মিনিট পর পর সেভ হইতে থাকবে। আপনি যদি ভুলেও যান কন্ট্রোল এস দিতে কোনো সমস্যা নাই, আপনার সফটওয়্যার রোবোটিক সিস্টেমে পার 1 মিনিট পর পর অটো সেভ দিয়ে দিবে। ক্লিয়ার? জি স্যার। ফাইল মেনু নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে দেখাচ্ছি। ফাইল দেখেন, ফাইল থেকে অপশন, এখান থেকে সেভ, এই যে 1 মিনিট। এভাবে বাড়িয়ে কমিয়ে দেওয়া যায় অথবা লিখে দিতে পারবেন, আমি লিখে দিলাম 1, দিয়ে জাস্ট ওকে। ঠিক আছে? আর হ্যাঁ, এই অপশনটা দেওয়ার পর আমি যদি আমার পিসি অফ করে দেই, তাহলে কি এটা অটোমেটিক ক্লাস করবে না ওই জায়গাতেই স্টপ হয়ে যাবে? আপনি যেখানে পিসি অফ করলেন সেই জায়গার আগ পর্যন্ত 1 মিনিট আগ পর্যন্ত সেভ থাকবে। বুঝতে আর পারছি? পিসি অফ করে ফেললে পরে আর হবে না? যাই করেন ওই 1 মিনিট পর্যন্ত সেভ থাকবে, মানে লাস্ট 1 মিনিট সেভ থাকবে। বুঝতে পারছি? জি স্যার। মানে লাস্ট 1 মিনিট অবধি এটা সেভ থাকবে, আপনি অটো সেভ অপশনটা দিয়ে রাখলে এটা হচ্ছে সুবিধা আর কি। পারবো না? জি স্যার। ওকে, এবার আমি চলে যাচ্ছি হোম। হোমের মধ্যে কি আছে দেখেন তো। হোমের মধ্যে আচ্ছা, হোমের মধ্যে প্রথমে আমার যে অপশনটা আমি দেখবো তার নাম হচ্ছে কি ক্লিপবোর্ড। এগুলো একটু ভালোভাবে যখন কাজ করবেন তখন একটু দেখবেন যে ক্লিপবোর্ড অপশনের মধ্যে আমরা কি কি পাই, স্লাইডের মধ্যে কি কি পাই, ফন্টের মধ্যে কি কি পাই, প্যারাগ্রাফের মধ্যে কি কি আছে, ড্রয়িং এর মধ্যে কি কি আছে। এগুলো দেখবেন কেন? এগুলা যদি দেখেন আপনাদের কাজে লাগবে যখন এক্সাম হবে। এক্সামের মধ্যে এগুলা প্রশ্ন থাকে যে ক্লিপবোর্ডের মধ্যে কি থাকতে পারে, কি আছে। অপশন বলবে যে নিচের এই অপশনগুলোর মধ্যে নিচের কোনটি Yes, sir. আপনার ক্লিপবোর্ডে আছে, নিচের কোনটি আপনার স্লাইডস এর মধ্যে আছে, নিচের কোনটি ফন্টের মধ্যে আছে। তো এগুলো যদি আপনি না জানেন বা আপনার যদি মনে না রাখেন তাহলে কিন্তু পারবেন না। তো অবশ্যই কাজ করার সময় এগুলা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, তো হোম মেনুর মধ্যে কি আছে? ক্লিপবোর্ডের মধ্যে প্রথমে আমরা যেটা পাই তার নাম হচ্ছে কাট, এরপরে হচ্ছে কপি। কাট কি? আচ্ছা, তার আগে লেখেন কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। কাটের শর্টকাট কি? কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স। মূলত কাটের কাজ হচ্ছে যে আপনি কোন একটা জিনিসকে এক জায়গা থেকে স্থানান্তর করে অপর জায়গায় নিয়ে যাবেন। লাইক এই যে ধরেন এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল, এই লেখাটাকে এখান থেকে নিয়ে এইখানে বসায় দিবেন, এইখানে আর থাকবে না। তাহলে এটাকে কি বলা হয়? কাট বলা হয়। কি বলা হয়? কাট। কাট। মনে থাকবে? জি স্যার।
ঘটনা কি, আমাদের আজকের ক্লাসে শুধুমাত্র একজন ম্যাডাম আছে, বাকি ম্যাডামরা কই? শুধু ফারজানা ম্যাডাম আছে, আর একজন ম্যাডামও তো নাই। সবাই বোধহয় ইফতার নিয়ে ব্যস্ত এখনো। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করি। ওকে, তাহলে কাট কেন করব এবং কাটের শর্টকাট কি, পারবো না? অবশ্যই স্যার। ওকে গুড, কন্ট্রোল এক্স। এরপরে আসি কপি করার শর্টকাটটা কি? ও আচ্ছা, আপনিও আছেন, থ্যাংক ইউ সো মাচ মিস। ওকে, কপি করার শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল সি। কপি করার শর্টকাট কি? কন্ট্রোল সি। কন্ট্রোল সি। কপি মানে কি, এক জায়গা থেকে আমি এটাকে, কপি মানে হচ্ছে হুবহু। কপি মানে কি? হুবহু। কপি মানে কি? হুবহু। হুবহু, অর্থাৎ একই জিনিস আমার একাধিক জায়গায় থাকবে, 2 জায়গায় 3 জায়গায় থাকতে পারে, তার নাম কি? কপি। তার নাম কি? তার নাম কি? কপি। কপি। ওকে, কপি তো করলেন, এবার কাটও করলেন, পেস্ট করা লাগবে না? পেস্ট মানে কি? পরিবেশন করা বা বসানো। এটা কি দিয়ে করবেন? কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, ভি ফর ভ্যান গাড়ি, ভি, ঠিক আছে? আচ্ছা, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভিতে কি হয়? আমার পেস্ট হয়। আগে লেখেন, এরপর আমি কাজ করে দেখাই দিব, আগে নোটগুলা করেন। ওকে, লাইক, এবার চলেন দেখি। এখানে ক্লিক করলাম, আমি লিখলাম আপনাদের প্রতিষ্ঠানের নাম, লিখলাম ক্রিয়েটিভ। আমি চাই এই যে তোমাকে ধরলাম, ড্র্যাগ করে ধরে কিবোর্ড থেকে দিলাম কন্ট্রোল এক্স। এখনকার এখানে আছে? না স্যার। এখানে আসছি, আইসা এখানে ক্লিক করে দিলাম কন্ট্রোল ভি, পেস্ট করলাম, হয়েছে? জি স্যার। ওকে, এবার কন্ট্রোল সি দিয়ে যে কপিটা করেছি সেটাকে ধরলাম, এই যে ধরলাম কন্ট্রোল সি, দেখেন তো এখানেও আছে। এখানে এসে যদি কন্ট্রোল ভি দেই, তার মানে একই জিনিস আমার এখন কয় জায়গায়? 2 দুই জায়গায়। জায়গায় আছে। তাহলে কাট কপি পেস্ট পারবো? জি স্যার। গুড। নিচে আরেকটা আছে ফরম্যাট, নিচে আরেকটা আছে ফরম্যাট পেইন্টার, কি আছে? ফরম্যাট পেইন্টার। এটা একটু পরে আসবো, এটাতে এখন আমি আসবো না, একটু পরে আসতেছি। ওকে, নেক্সট। এরপর এখানে আমার আছে স্লাইডস, কি আছে? স্লাইডস নামে একটা অপশন আছে। স্লাইডস অপশনের মধ্যে আমরা কি কি পাই দেখেন, নিউ স্লাইড। নিউ স্লাইড মানে কি? নিউ স্লাইড মানে হচ্ছে নতুন স্লাইড নেওয়া। আমার এখানে কয়টা স্লাইড আছে? একটা। সাধারণত প্রেজেন্টেশনের মার্কেটে প্রচুর ডিমান্ড, প্রচুর 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 ডিমান্ড, যা আপনি কল্পনাও করতে পারবেন না, এত পরিমাণে ডিমান্ড আছে। মজার বিষয় হচ্ছে, এটা যতগুলো স্লাইড হয় ততই এটা ডিমান্ড এবং ততই টাকা পাওয়া যায়। তার মানে কি, আপনার যদি ডিজাইনের মধ্যে আপনার একটা প্রেজেন্টেশন যে 20টা স্লাইড থাকে, আপনি সেই পরিমাণ টাকাই পাবেন। যদি 40টা স্লাইড থাকে আরো পাবেন। তাহলে স্লাইড যত বেশি হবে তত ভালো, স্লাইড তো লাগবে। এই স্লাইড অনেক ভাবে নেওয়া যায়। আপনি নিউ স্লাইড ক্লিক করলে একটা স্লাইড হয়ে যাবে। আচ্ছা বলছি, নিউ স্লাইডে ক্লিক করলে আমার এখানে আরেকটা স্লাইড হয়ে যাবে। এই নিউ স্লাইড ছাড়া আরো অন্যান্য ভাবে শর্টকাট নেওয়া যায়। আমি প্রথম থেকে একবার শর্টকাট গুলো বলছি। সেভ করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। সেভ এস এর জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এস। প্রিন্টের জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি। কপির জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। কাটের জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। পেস্টের জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি। ডান। এবার আমি আসি নিউ স্লাইড। এই যে নতুন নতুন স্লাইড নিলাম, নতুন স্লাইড নেওয়ার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম, এম ফর ম্যাঙ্গো, ঠিক আছে? আপনারা কি আমার উপর রাগ হয়ে গেছেন নাকি? কথাবার্তা বলেন না। জি না স্যার, শুনতেছি। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, করেন না স্যার, প্রশ্ন করেন। স্যার এই যে কপির মধ্যে যে একটা অপশন আছে, এই ডুপ্লিকেট, স্যার কপি আর ডুপ্লিকেটটা কি? ডুপ্লিকেট কি? হুবহু। আর কপি কি? হুবহু, সেমই তো। ডুপ্লিকেটটা আমরা অন্যভাবে করি, কন্ট্রোল দিয়ে কপি করি, এটা আমি পরে দেখাবো। ওকে, নেক্সটে যাই। নিউ স্লাইড। নিউ স্লাইড নেওয়ার শর্টকাট কি? কন্ট্রোল এম। শুধু কি কন্ট্রোল এম দিয়ে নেওয়া যায়? না, এছাড়া নিউ স্লাইডের মধ্যে ক্লিক করলেও নেওয়া যায়। এছাড়া আরো অপশন আছে। এই যে স্লাইডের মধ্যে থাকেন থেকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন, আসছে আরেকটা। জি স্যার। 2 আর 3 এই দুইটার মাঝখানে আমি একটা স্লাইড নিব, 2 নম্বরে ক্লিক রেখে দিলাম এন্টার, চলে আসছে। আবার আমি চাই 4 আর 5 এর মাঝখানে একটা নিব, 4 এ ক্লিক রেখে কিবোর্ড থেকে দিলাম কন্ট্রোল এম, আসছে আরেকটা। আবার দিলাম নিউ স্লাইড, আসছে আরেকটা। তার মানে কি, নিউ স্যার এটা স্লাইড কি নেওয়ার জন্য কন্ট্রোল এম না কন্ট্রোল এন? এম, এম, এম ফর ম্যাঙ্গো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এম, এম ফর ম্যাঙ্গো। তাহলে কি, আমি নিউ স্লাইড নেওয়ার জন্য 3টা অপশন দেখলাম, তাই না? কি কি?
নিউ স্লাইডে ক্লিক করতে পারি, ইন্টারপ্রেস করতে পারি, শর্টকাট কন্ট্রোল এম ব্যবহার করতে পারি। মনে থাকবে? জি স্যার। গুড। এরপরে আসি, আমি এগুলো এখন ডিলিট করব। নিলাম তো ডিলিট করতে হবে না। আপনি চাইলে এভাবে একটা একটা ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট দিতে পারেন, অথবা এটাকে ধরে ডিলিট দিতে কিবোর্ড থেকে ডিলিট বাটন দিতে পারেন, ব্যাক স্পেস দিতে পারেন। আরো সহজ হচ্ছে একসাথে কিবোর্ড থেকে শিফট ধরে সবগুলোরে ধরে ডিলিট বা ব্যাক স্পেস। ডান। বুঝছি? জি স্যার। নেক্সট, লেআউট। লেআউট কি? মূলত দেখেন, আমি যখন এখানে ডিজাইন করতে আসছি, যখন আমি নিউ স্লাইড নিয়েছিলাম, ওপেন করেছিলাম, তখন এখানে কি অটোমেটিক লেখাগুলোর জন্য লেখা ছিল ক্রিয়েট এ টাইটেল, এখানে কি ছিল সাবটাইটেল কিছু একটা টাইপের, তাই না? একটা স্টাইলে আছে। আমি তো এরকম স্টাইলে করবো না। আমার ডিজাইনে সবসময় যেখানে টাইটেলই থাকবে এমন কোনো কথা আছে? এখানে ইমেজ থাকতে পারে, টাইটেল এখানে না হয় এখানে হতে পারে। তা আমি তো কি করব, আমি নিজেও জানি না, তাহলে সফটওয়্যার কিভাবে জানলো? সফটওয়্যার মূলত সফটওয়্যার অটো লেআউট দিয়ে দিয়েছে। তো এই অটো লেআউট বাদ দিতে হবে, ডিজাইন করার ক্ষেত্রে অটো লেআউট নেওয়া যাবে না। তো লেআউটে যাব, লেআউটে গিয়ে ক্লিক করব কোথায়? ব্ল্যাঙ্ক। কোথায় ক্লিক করব? ব্ল্যাঙ্ক। দিলাম ব্ল্যাঙ্ক। এখন দেখেন আমার এটা কিন্তু ব্ল্যাঙ্ক। আমি এই যে লাইনটা দেখতে পাচ্ছি, লাইনের মধ্যে ক্লিক করে দিলাম ডিলিট। আবার ধরে এই যে লাইনের মধ্যে ক্লিক করে কিবোর্ড থেকে দিলাম ডিলিট, সরি ডিলিট। এবার এখান থেকে আপনি যতগুলোই স্লাইড নেন না কেন, সব স্লাইডই কি ব্ল্যাঙ্ক, মানে কি ফাঁকা। বুঝতে পারছি? জি স্যার। রিসেট কি? এই স্লাইডের মধ্যে আপনি যে নতুন করে মানে যদি কোনো কিছু করেন সেক্ষেত্রে এটারে রিসেট দিয়ে আবার পুনরায় আগের অবস্থানে ফেরত নিয়ে যাওয়া যায়, কি পজিশন সাইজ এগুলো চেঞ্জ হয়। সেকশন। সেকশন মানে হচ্ছে অধ্যায়, যদি এটা আমাদের প্রয়োজন নাই এরপর একটু দেখায় দেই। সেকশন মানে কি? অধ্যায়। একটা বইয়ের মধ্যে আমরা বই তো পড়েছি সবাই নাকি? সে বইয়ের মধ্যে অধ্যায় অধ্যায় ভাগ করা থাকতো না, যেমন জীববিজ্ঞান, এরপরে আরো কত কিছু থাকে না, উদ্ভিদ, প্রাণী জগৎ ইত্যাদি ইত্যাদি। লাইক ধরেন আমার এখানে 4টা পেজ আছে মনে কর, বা 4টা স্লাইড আছে। আমি চাই 1 নম্বর একটা অধ্যায় হবে। ওকে ফাইন, এখানে ধরলাম, ক্লিক করলাম সেকশন, বলতেছে অ্যাড সেকশন, নতুন করে একটা অধ্যায় দাও। দিলাম, নাম দিতে বলতেছে, নাম দিব। ধরেন নাম দিলাম এ বি সি ডি, ঠিক আছে? রিনেম, চলে আসছে নাম। এবার আমার ইচ্ছা, আমি চাইলাম যে না 3 নম্বর থেকে আমার আরেকটা অধ্যায় আসবে, হতেই তো পারে। আবার সেকশনে ক্লিক করে অ্যাড সেকশন, আবার এখানে নাম দিলাম মনে করেন EFGH। বুঝতে পারছি? এভাবে করে একাধিক সেকশন নেওয়া যাবে। এগুলোর মধ্যে ক্লিক করলে এই যে সেকশন সব হাইড হয়ে থাকবে। বুঝতে পারছি? ভিতরে ক্লিক করলে আবার ফুল ভিউ চলে আসবে। এখন যদি সেকশনকে পরিবর্তন করতে চান, এই স্লাইড সহ সবকিছু পজিশন চেঞ্জ করা যায়, জাস্ট ক্লিক করে এবার ড্র্যাগ করবেন, দেখছেন? তো যাই হোক, সেকশনটাকে যদি ডিলিট করতে চান, সেকশনের মধ্যে মাউসটাকে ক্লিক রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এগুলো আসে না কেন? এই যে রাইট বাটন ক্লিক করলে চলে আসছে রিমুভ সেকশন এন্ড স্লাইড। বলতেছে সেকশনও চলে যাবে, স্লাইডও চলে যাবে। আচ্ছা, আমার সেকশন যাওয়া আর স্লাইড যাওয়া, আমি কি দুইটাই করব? কথা বলো না কেন? না স্যার, যে কোনো একটা দিব, হয় সেকশন না হয় স্লাইড। সাধারণত আমি সেকশনই দিব। তো আমি কি দিব? রিমুভ অল সেকশন। মনে রাখবেন নির্দিষ্ট একটা মাত্র সেকশন বাদ দেওয়া যাবে না। রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে দিয়ে দিব রিমুভ অল সেকশন, সব চলে গেল। আবার যদি দিতে হয় আবার আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। এই গেল সেকশন। তাহলে স্লাইড আর হচ্ছে ক্লিপবোর্ড, দুইটা নিয়ে কারো কোনো প্রশ্ন? জি না স্যার। গুড, আপনারা অনেক ব্রিলিয়ান্ট, দেখছেন? হবে না স্যার, মনে করেন আবার যখন কাজ করা শুরু করব। হ্যাঁ, আরে হবে হবে ইনশাআল্লাহ, আপনারা সব পারেন। আপনারা সব কাজেরই কাজী, সব কথাতেই রাজি, আমি জানি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ফাইন। এরপর আমি চলে যাচ্ছি ফন্ট সেকশন। এই ফন্ট সেকশনের মধ্যে কি দেখেন, আমি এখন স্লাইডে আছি কিন্তু আমার এগুলো হাইড হয়ে আছে। কারণ কি? সাধারণত পাওয়ার পয়েন্ট এমন একটা সফটওয়্যার যেখানে কিনা আপনি যদি লিখতে চান, লেখার জন্য টেক্সট বক্স নিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? টেক্সট বক্স। পাওয়ার পয়েন্টে লিখতে চাইলে টেক্সট বক্স দিয়ে লিখতে হয়। টেক্সট বক্স কোথায় পাওয়া যায়? এবার প্রশ্ন, স্যার টেক্সট বক্স পাবো কোথায়? স্যার অনেক জায়গায় পাওয়া যায়। যেমন আপনি হোম মেনুতে থেকে এই যে ড্রয়িং সেকশনের এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এটার নাম টেক্সট বক্স, দেখছেন লেখা চলে আসছে। এছাড়া ইনসার্টের মধ্যে যান, এই যে পেয়ে যাব টেক্সট বক্স, এই যে। এছাড়া
আরো এক জায়গায় পাওয়া যায় শেপ, এই যে আছে টেক্সট বক্স। মনে রাখবেন যদি কিনা আপনাকে কোনোদিনও এমসিকিউ তে প্রশ্নে আসে যে টেক্সট বক্স কোথায় পাওয়া যায় বা কোন মেনুতে পাওয়া যায়, কি বলবেন বলেন তো? অবশ্যই ইনসার্ট মেনু বলতে হবে। কি বলতে হবে? ইনসার্ট মেনু। ইনসার্ট মেনু স্যার, পাওয়া ইনসার্ট যায় মেনু। 3-4টা জায়গায়, তবে বলতে হবে ইনসার্ট মেনু। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি এবার কি করব, আমি এই যে টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্সে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি লিখতেছি। একটা ক্লিক করেও আপনি চাইলে এভাবে 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 লিখতে পারবেন, আবার টেক্সট বক্স নিয়ে এভাবে ড্র্যাগ করেও আপনি লিখতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার। লেখেন যা ভাল লাগে লেখেন, যা ভাল লাগে লেখেন, যার গল্প মনে চায় লেখেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, যখনই আমি এগুলো লিখলাম, এখন দেখেন আমার ওই ফন্টের ওই ভিউটা ওপেন হয়ে গেছে। এতক্ষণ কিন্তু এগুলো শো করে না, এখন কি এগুলো শো হয়ে গেছে, ভিজিবল, তাই না? স্যার প্রথমে কি আছে, এটার নাম হচ্ছে ফন্ট নেম। এটার নাম কি? নেম। ফন্ট নেম। অর্থাৎ আপনি আপনার টেক্সট গুলার ক্ষেত্রে যদি মানে কোন ফন্ট ব্যবহার করতেছেন, এক একটা ফন্টের তো এক একটা নাম, আমরা সবাই মানুষ, কিন্তু সবার কি আলাদা আলাদা নাম আছে না? জি স্যার। জি স্যার। ঠিক তেমনি সবই ফন্ট, সবই লেখা, কিন্তু সবার আলাদা আলাদা স্টাইল আছে, আলাদা আলাদা নাম আছে। কেউ দেখতে একটু কালো, কেউ দেখতে একটু ফর্সা, আবার টেক্সটের মধ্যে এরকম আছে, কেউ একটু মোটা, কেউ একটু চিকন, কারো লেখার স্টাইল একটু ভিন্ন, আঁকা বাঁকা, এরকম বিভিন্ন স্টাইল পাওয়া যায়। আর এই স্টাইলের আলাদা আলাদা নাম থাকে, ফন্টের নাম। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের পিছে থেকে ডিফল্ট যে ফন্ট গুলো আছে সেগুলো ব্যবহার করার। এছাড়া ফন্ট ডাউনলোড করে ইনস্টল করা যায়, আমি দেখাই দিব, সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। জাস্ট এখন আমি দেখাচ্ছি। আমি ফন্ট যদি এখানে ক্লিক করে যদি আমি এবার এখান থেকে চেঞ্জ করি, আমার এখানে অনেকগুলো ফন্ট অলরেডি করা আছে, এই জন্য দেখাতে সহজ হবে। দেখেন, দেখতেছি পরিবর্তন। জি স্যার। দেখেন আমার এখানে অনেক ফন্ট আছে। আপনারা ফন্ট নামে নিলে এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, গেল। এরপরে আমার কি আছে, এরপরে আমার যেটা আছে তার নাম হচ্ছে ফন্ট সাইজ। কি? ফন্ট সাইজ। ফন্ট সাইজ। ফন্ট সাইজের কাজ কি? ফন্ট সাইজের কাজ হচ্ছে আপনার লেখার সাইজটাকে বড় করে দিবে, লেখার সাইজটাকে কি করবে? ছোট বড় করুন। ছোট বড় করে দিবে। লাইক এই যে দেখেন এখানে এখন কত আছে, 18 পিটি আছে। আমি যদি এখান থেকে ধরে এটাকে বড় করি, বড় হচ্ছে? জি স্যার। জি স্যার। বড় কিন্তু হয়ে গেছে। হয় নাই? আচ্ছা, এক মিনিট, এই তো এখান থেকে গেলাম, লাইক এই যে দিয়ে দিলাম বড়, ডান। আবার ছোট করবেন, এখানে যান। এখন কথা হচ্ছে স্যার এখানে 40 এর পর 44 আছে, আমার যদি 42 দরকার হয় তাহলে স্যার এখানে কষ্ট করে একটু লিখে দিতে হবে। ঠিক আছে? লিখে নিতে হবে। এই যে নেন, লেখা দিলাম। বুঝছি? জি জি স্যার। স্যার। পারবো? জি স্যার। পারবো স্যার। ইনশাআল্লাহ, এইগুলা সিম্পল, মামুলি সব ব্যাপার এগুলা। ওকে, এরপরে নিচে আছে বি। বি মানে হচ্ছে বোল্ড। বি মানে কি? বোল্ট। যা লেখা আছে সেটা একটু মোটা করবেন, মোটা করার জন্য বোল্ড ব্যবহার করতে হয়। বোল্ড করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল বি। এই যে এই বি, কন্ট্রোল বি। বি ফর বক্স। ঠিক আছে? জি স্যার। কন্ট্রোল বি। এই যে ধরেন দিলাম, ধরে এই যে দিলাম বি। মোটা হয়েছে আগে থেকে? জি স্যার। আবার ক্লিক করলে চলে গেল, ডান। পরেরটার নাম হচ্ছে আই। আই মানে হচ্ছে ইটালিক। আই মানে কি? ইটালিক। যাক, ইটালিক মানে হচ্ছে যে লেখাগুলো ডান পাশে একটু কাট থাকবে, ওই স্টাইলটাকে কি বলে? ইটালিক ইটালিক। বলে। তো আমি এই যে লেখাটাকে ধরলাম, ধরে একটু ক্লিক করলাম। ইটালিকের শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। ইটালিকের শর্টকাট কি? কন্ট্রোল আই। কন্ট্রোল আই। সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে দিবেন কন্ট্রোল আই। লাইক ধরেন সিলেক্ট করলাম, দিলাম কন্ট্রোল আই, সোজা হয়ে গেছে। আবার কন্ট্রোল আই দিলাম, বাঁকা হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। নেক্সট, এরপরে হচ্ছে আন্ডারলাইন। এরপরে কি আছে আমার? আন্ডারলাইন। আন্ডারলাইন করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। আন্ডারলাইন করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। আন্ডারলাইন কি? নিচ থেকে একটা হাইলাইটেড দাগ উঠবে আর কি। জাস্ট ক্লিক করলাম, এই যে দেখেন চলে আসছে। আবার ক্লিক করলাম, চলে গেছে। বুঝছি? জি স্যার। এরপর একটা নাম হচ্ছে শ্যাডো। শ্যাডোর জন্য কোনো শর্টকাট নেই, এখান থেকে দিতে হবে। শ্যাডো মানে কি? একটু ছায়ার মতো পড়বে নিচের দিকে, একটু হালকা ছায়ার টাইপের চলে আসবে। লাইক আমি ক্লিক করে বুঝাই। ক্লিক করলাম, দেখেন তো একটা শ্যাডো শ্যাডো ভাব আসছে নিচে। জি স্যার। না বুঝলে আমি আরো বড় করে দিই। কত করছি আল্লাহ। নেন, এবার বোঝা যায়? জি স্যার, বুঝা যায়। ওকে, গুড। বাদ দিলাম, শ্যাডো নাই। এরপরে আছে আমার কি? এরপরে আছে আমার স্ট্রিক থ্রো। কি আছে?
স্ট্রিক থ্রো কি আছে? স্ট্রিক থ্রোর কাজ কি? স্ট্রিক থ্রোর কাজ হচ্ছে আপনার লেখাটার মাঝখান থেকে কেটে দিবে, লেখাটার মাঝখান থেকে কি করবে? কেটে দিবে। লাইক এই যে ক্লিক করলাম স্ট্রিক থ্রো, লেখার মাঝখান থেকে কি হয়ে গেছে? কেটে গেছে। যদি মনে হয় স্যার আমি সব তো করবো না, আপনি তো সব করে দিচ্ছেন, আমি চাই শুধু R6, তাহলে এটার ধরেন ধরে এই যে স্ট্রিক করতে দেন। ঠিক আছে? জি স্যার। এরপরেরটা কি? এরপরেরটা হচ্ছে লাইন কি বলে আমার স্পেসিং। স্পেসিং মানে হচ্ছে যে আমার ক্যারেক্টার স্পেসিং গুলা, ক্যারেক্টার গুলা কেমন থাকবে। দেখেন এখানে কি আছে? ভেরি টাইট, অনেক চাপা, হালকা টাইট, এরপর নরমাল, লুজ, ভেরি লুজ। দেখছেন? মোর স্পেসিং এ গেলে এখান থেকে আরো বেশি লুজ করা যায়। কত দিবেন এখান থেকে? মূলত টার্নিং বলা হয় এটারে। লাইক দিলাম মনে করেন এত, যদি ওকে দেই কমই হয়েছে, বেশি হয় না। আচ্ছা দাঁড়ান, দেখছেন বাড়ছে? জি স্যার। ওকে গেল। এরপরে আমার কি আছে? এরপরে এইটার নাম হচ্ছে হাইলাইটেড কালার। এটার নাম কি? হাইলাইট কালার। অর্থাৎ আমরা অনেক সময় বিভিন্ন পেপার টেপার লিখলে ওই লেখার নিচে আবার কি বলি যে হাইলাইট পেন দিয়ে দাগায় দেয়, তাই না? যেন এটা হাইলাইট হয়ে যায়। তো এরকম হাইলাইট করবার জন্য একটা অপশন আছে, নাম হচ্ছে হাইলাইটেড কালার বা হাইলাইটেড ফন্ট বা হাইলাইটেড টেক্সট, যা বলেন বলেন, সমস্যা নাই। জাস্ট ক্লিক করলাম, দেখেন তো হাইলাইট হয়ে গেছে। জি। আবার ক্লিক করলাম, হাইলাইট বন্ধ হয়ে গেছে। একটা অ্যারো আছে ড্রপ ডাউন, ক্লিক করলে এখান থেকে বেশ কিছু কালার আপনি পেয়ে যাবেন হাইলাইট করবার জন্য। না চাইলে নো কালার। বুঝছি? জি স্যার। নেক্সট, এরপরে আছে আমার ফন্ট কালার বা টেক্সট কালার। আপনি যে লিখছেন আমার লেখাগুলো কি কালার বলেন তো? ব্ল্যাক। ব্ল্যাক। আপনার ইচ্ছা আপনার লেখাগুলো রেড কালার হবে। হ্যাঁ পসিবল। জি স্যার। ধরেন এই যে ক্লিক করেন, রেড হয়ে গেছে। আবার ক্লিক, অ্যারো আছে, অ্যারোতে যাই। এইগুলো হচ্ছে আমার প্রতিটা কালার, এগুলো হচ্ছে কালারের ভেরিয়েশন। এগুলা কি? কালারের ভেরিয়েশন। আর এগুলো হচ্ছে কালার ভেরিয়েশন। কি? দোকানে গিয়ে বলেন না যে ভাই আমাকে একটা কালো কালার শার্ট দেন, দেয়, তারপরে কি বলেন? ভাই এর থেকে একটু লাইট কালার আছে না, অথবা একটু ডিপ বা ডার্ক আছে না? এটারে মূলত কি বলা হয়? ভেরিয়েশন। কালারের ডার্কনেস অথবা লাইটনেস, দুটারে কি বলা হয়? কালার ভেরিয়েশন। আচ্ছা স্যার, আমারটা হচ্ছে 19। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো আপনি আপনারটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো 7-এর নিচে না নামাই উত্তম। ওকে। এছাড়াও আপনার যদি মনে হয় স্যার এই কালার আমার ভালো লাগে না, তার জন্য সেই যে মোর কালার, এখান থেকে গিয়ে আপনি এখান থেকে বিভিন্ন কালার চুজ করতে পারবেন। যদি মনে হয় এইগুলো পছন্দ হয় না, কাস্টমের মধ্যে যান, এখানে পেয়ে যাবেন সেই 8 জিবির 1,67,77,216টি কালার। এখানে যা দেখতেছেন সব আমার কালার, আর এগুলো হচ্ছে সেই কালারের ভেরিয়েশন। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এই তো। উপরে কি আছে? ইনক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ ফন্ট সাইজ মানে কি? ইনক্রিজ ফন্ট সাইজ মানে হচ্ছে যে আপনার ফন্ট সাইজটা বাড়বে একটা ভ্যালু বা একটা রেশিও অনুযায়ী। লাইক এখন আমার কত আছে? 100, ক্লিক করলাম 120, ক্লিক করলাম 144, একটা রেশিও মেনটেন করে বাড়তেছে। এরপরে আবার আরেকটা আছে ডিক্রিজ ফন্ট সাইজ। কি নাম? ডিক্রিজ ফন্ট সাইজ। পাশেরটাই ডিক্রিজ মানে কি? আবার কমবে। ক্লিক করতেছে, দেখেন কমতেছে, একটা রেশিও মেনটেন করে ফন্টের সাইজ কমে যাচ্ছে। বুঝছি? জি স্যার। ওকে। লাস্ট ডান পাশে যেটা নাম, এটার নাম হচ্ছে ফরম্যাট ইরেজিং। কি? ফরম্যাট ইরেজিং অথবা রিমুভ ফরম্যাট। কি? রিমুভ ফরম্যাট। মূলত আপনি এখানে যে ফরম্যাটটার কাজ করছেন, লাইক কি ফরম্যাট দিছি? বোল্ড করছি, ইটালিক করছি, ফন্টের সাইজ 44 দিছি, এত কাজ যে করছি এগুলো সব আমি এক ক্লিকে নষ্ট করে দিতে চাই। জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করেন, হয়ে গেছে। জি স্যার। এই তো ক্লিয়ার ফরম্যাটিং। ওকে, একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে ফরম্যাট পেইন্টার নামে একটা অপশন ছিল, মনে আছে? জি স্যার। চলেন ফরম্যাট পেইন্টারটা দেখাই এখন। মূলত ফরম্যাট পেইন্টার কি? ধরেন আমি এই যে নিচে যে লেখাগুলো লিখলাম, এই লেখার মধ্যে কি করছি? বোল্ড করছি, ইটালিক করছি, রেড কালার দিছি, ফন্টের সাইজ 48 দিছি। আমি চাই এই সেম জিনিস এখানে যা যা আমি অ্যাপ্লাই করেছি, সেম জিনিস আমি এইখানেও অ্যাপ্লাই করব। এই সেম জিনিস এইখানে অ্যাপ্লাই করার জন্য কি ব্যবহার করতে হবে আমাদের? বলেন। ফরম্যাট পেইন্টার। অর্থাৎ এইখানের ফরম্যাট ও এইখানে পেইন্ট করে দিবে। বুঝতে পারছি? জি স্যার। এখন প্রশ্ন করতে পারেন এটা আমি কেন করব স্যার? যদি এমন হয় যে আপনি একটা মাত্র ফন্টের কাজ করতে চান, তাহলে এমন হবে যে একবার দুইবার করতে পারবেন, বাট যদি একাধিকবার করতে চান সেক্ষেত্রে প্রবলেম ফেস করতে হবে। লাইক এমন হইতে পারে যে বারবার করতে গেছেন, আপনি ভুলে যাচ্ছেন কোনটা কত দিচ্ছেন। এই ভুলা টুলা এই সব জায়গা থেকে বাঁচার জন্যই আমরা সাধারণত এগুলাকে আমরা আমাদের মতো করে ফরম্যাট পেইন্টারটা ইউজ করি। ফরম্যাট পেইন্টারটা ইউজ করি লাইক কিরকম? এই যে দেখেন, এখানে ক্লিক রেখে আমি ফরম্যাট পেইন্টারে গেলাম, গিয়ে জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক। আরেকবার দেখাচ্ছি,
দেখেন আরেকবার দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, ফরম্যাট পেইন্টার একটা ক্লিক করে জাস্ট এখানে সিঙ্গেল ক্লিক, ঠিক আছে? জি স্যার। সেম টু সেম হয়ে গেছে কিন্তু। তাহলে ফরম্যাট পেইন্টারটা কি পারবো? স্যার আরো একটু দিতে পারেন, শুনতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ফরম্যাট পেইন্টারটা মূলত হচ্ছে এক জায়গার ফরম্যাট আরেক জায়গায় স্থানান্তর করা। লাইক এখানে যে ফরম্যাটটা আছে এই সেম টু সেম ফরম্যাট এখানে বসাবেন, এখানে ক্লিক রেখে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে জাস্ট এখানে দিলেন, হয়ে গেল আমার নিচে যা ফরম্যাট ব্যবহার করেছিলাম সেই ফরম্যাটটা এখানে। বুঝছি? জি স্যার। জি। এরপরে আমার কি আছে, প্যারাগ্রাফ নামে আরেকটা সাইড আছে বা আরেকটা বার আছে, এখানে কি আছে তো দেখি আমরা। প্রথমে আমার আছে বুলেটিং, প্রথমে কি আছে? বুলেটিং। বুলেটিং, এই বুলেটিং আবার কি? এটা আবার কোন বুলেট? বন্দুকের বুলেট নাকি? হ্যাঁ স্যার। জি না। তাহলে লেখার ভিতরে চলেন বুলেট দেখি। নাম্বারিং। মূলত লিখতে গেলে নাম্বারিং এন্ড বুলেটিং এর দরকার হয়। যেমন আমরা এমসিকিউ যখন দেই তখন থাকে না একের এ, একের বি, একের সি, এইরকম বুলেটিং যদি করতে চান এখানে ক্লিক রেখে যদি একটা ক্লিক করেন দেখেন অটোমেটিক এটা বুলেটিং হয়ে গেছে। ক্রিয়েটিভের পর লেখা আসে, কিবোর্ড থেকে যদি এন্টার দেন আরেকটা লিখলেন, আবার আরেকটা এন্টার, আবার আরেকটা এন্টার। যদি মনে হয় আমি এখানে তো চাই না, ব্যাক স্পেস দেন, চলে গেছে। বুঝাইতে পারছি? জি স্যার। এখন যদি মনে হয় যে এখানে আমি এই স্টাইলটা চাই না, একটা ডট আসছে, আমি ডট স্টাইল চাই না, আমি অন্য স্টাইল দিব, এখানে যান, এই দেখেন আরো বিভিন্ন স্টাইল আছে, লাইক এই তো যান দেখেন আরো বিভিন্ন স্টাইল পেয়ে যাবেন, দেখতেছেন? জি স্যার। এছাড়া যদি নাম্বার দিতে চান, এই যে বুলেটের নাম্বারিং, এই যে নাম্বার, এখান থেকে আপনি চাইলে বিভিন্ন নাম্বারও অ্যাপ্লাই করতে পারবেন। এই যে এখানেও আছে, চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এরপরে আমার নিচে যে অপশন গুলো আছে সেগুলো হচ্ছে অ্যালাইন। এগুলোর নিচেরটা কি? অ্যালাইন, টেক্সট অ্যালাইন। যেমন প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে লেফট অ্যালাইন, প্রথমটার নাম কি? লেফট অ্যালাইন, অর্থাৎ আপনার লেখাগুলো কোন দিক থেকে শুরু হয়ে কোন দিকে যাবে। নিলাম, আমি এখানে লিখতেছি, একটু দেখেন আমার এখানে কি দেওয়া, লেফট অ্যালাইন। আমি এখানে লিখতেছি ক্রিয়েটিভ, লেখাগুলো লেফট থেকে উঠে কোন দিকে চলে যাচ্ছে? ডান দিকে চলে যাচ্ছে, তাই না? জি। হ্যালো, বাম থেকে উঠে ডান জি দিকে জি। যাচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? লেফট অ্যালাইন। লেফট যদি অ্যালাইন। কিনা আমি এখানে ক্লিক রেখে এবার যদি আমি সেন্টার অ্যালাইন দিতাম, দেখেন কি ঘটে। লিখতেছি, লেখাটা মাঝখান থেকে উঠে দুই পাশে সরে যাচ্ছে কিন্তু, দেখতেছেন? জি। এটাকে কি বলে? সেন্টার অ্যালাইন। ওকে, আবার এরপরে আমি দিলাম রাইট অ্যালাইন। রাইট অ্যালাইনের কাজ কি? লেখাগুলো ডান দিক থেকে উঠে আমার বাম দিকে চলে যাবে, যাচ্ছে? যাচ্ছে। এই তিনটা স্টাইল। কারো কোনো প্রশ্ন আছে? না। জি না। গুড। এরপরে আমার আরেকটা আছে জাস্টিফাই। জাস্টিফাই এর কাজ কি? একাধিক লাইন যদি হয়, আচ্ছা আমার এখানে ডেমো টেক্সট লাগবে, ডেমো টেক্সট একটু নোট রাখি। ডেমো টেক্সটের জন্য আমরা নিয়ে আসব, আমরা ডেমো টেক্সট আনবো লরেম ইপসাম থেকে। কোন জায়গা থেকে? লরেম ইপসাম। টেক্সটের সাধারণত কপিরাইট হয়, টেক্সটের কপিরাইট হয়। আরেকজনের টেক্সটকে যদি ধরে আপনি বসায় দেন তাহলে কি হবে? এটার কপিরাইট হবে। তো ওই কপিরাইটটা যেন না হয় তার জন্যই মূলত আমরা একটা ফ্রি সাইট ব্যবহার করি। সেই ফ্রি সাইটটার নাম হচ্ছে লরেম ইপসাম। নাম কি? লরেম, এই যে লেখা আছে লরেম ইপসাম। ওয়েবসাইটের নাম হচ্ছে lipsam.com। আপনি চাইলে বিভিন্ন ধরনের স্টাইল এখানে দিতে পারেন। লাইক এই যে হিন্দিতে ক্লিক করলাম, একটু দেখেন আমার সব লেখা হিন্দি হয়ে যাবে। আমি এখান থেকে ডেনিসে ক্লিক করলাম, সব লেখা ডাচ হয়ে গেছে। আমি এখান থেকে যদি পর্তুগিজে ক্লিক করি, সব লেখা পর্তুগিজ হয়ে গেছে, বাংলা নাই। তো বাংলা করতে যাই আবার কেউ ঘুম নষ্ট করিয়েন না, আবার ইংলিশ দিয়ে দিলাম। আসি তো নাকি? জি স্যার। ওকে, এবার এখান থেকে লেখাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আইসা আমি এখন পেস্ট করব। ধরেন একটা এরিয়া দেখাই দিলাম, কন্ট্রোল ভি, পেস্ট হয়েছে। ওকে, তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম তখন সেটা এবার একটু দেখাই। জাস্টিফাই, একটু দেখেন আমার এখানে যে লেখাগুলো আছে, লেখাগুলো কি অবস্থায় আছে। লাইক এই লেখাগুলো আমার আছে হচ্ছে লেফট অ্যালাইন হয়ে, বাম দিকে সব সমান, কিন্তু ডান দিকে কি সব সমান? জি না। ডান দিকে আঁকা বাঁকা আছে। আমি যদি রাইট অ্যালাইন দেই তাহলে ডান দিকে সব সমান, বাম দিকে আঁকা বাঁকা। সেন্টার অ্যালাইন দিলে সেন্টারে সব সমান, দুই পাশে আঁকা বাঁকা।
আর লেখাটার স্টাইলটাকে সুন্দর করার জন্য আমরা দিতে পারি জাস্টিফাই অল অথবা জাস্টিফাই। ক্লিক করলে আমার দুই পাশে কি হয়ে যাবে সমান। দেখেন তো এখন দেখতে কি সুন্দর লাগতেছে না আগে থেকে? জি স্যার। এই হচ্ছে প্যারাগ্রাফ। তো এটা নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন আছে? না স্যার। গুড। না স্যার। স্যারের কথা শোনা যাচ্ছে না তো। আমি বলি না কিছু এই জন্য। ও এক মিনিট একটু হোল্ড করেন। আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাই। ওকে, তো নেক্সটে যাই। এখন আমি যেটা দেখবো তার নাম হচ্ছে আমার ড্রয়িং সেকশন। ড্রয়িং সেকশনের মধ্যে কি কি আছে একটু দেখেন। এখানে ড্রয়িং এর বিভিন্ন কিছু আছে, লাইক আপনি কাজ করতে গেলে আপনার এখানে শেপের প্রয়োজন হতে পারে, বিভিন্ন ধরনের শেপ এখানে দরকার হতে পারে, কি পারে না? সেই শেপ গুলো আমি এখান থেকে নিতে পারবো। এখানে অনেকগুলা শেপের স্টাইল আছে, অনেকগুলা শেপের স্টাইল। আমি একটা নিয়ে দেখাই, এক মিনিট। আচ্ছা, আপনারা যারা রেকর্ড কি বলে যে দিয়েছেন, রিকোয়েস্ট দিয়েছেন গ্রুপে, সবাই একটু পরে অ্যাকসেপ্ট করে নেওয়া হচ্ছে, ঠিক আছে? জি ওকে, স্যার। তো যাই হোক, ড্রয়িং সেকশনের মধ্যে আমি গিয়ে এখান থেকে যে কোনো একটা পার্ট ড্রয়িং করব। লাইক এই যে নিলাম একটা কিছু একটা ড্রয়িং করলাম। দেখেন তো ড্রয়িং হয়ে গেছে, কিছু একটা হয়েছে। কি হয়েছে ওটা আমার ভাবার চিন্তার দরকার নেই, হয়েছে কিছু একটা। যখন আমি এটার মধ্যে ক্লিক রাখতেছি, উপরে নতুন একটা মেনু আসতেছে, নাম কি শেপ ফরম্যাট। বাইরে ক্লিক করলে কিন্তু আর ওটা দেখা যায় না, দেখা যায়? দেখা যায় না। এটার মধ্যে ক্লিক করলাম, দেখি শেপ ফরম্যাটের মধ্যে কি আছে। এই শেপ ফরম্যাট এখান থেকেও পাবেন। আমি এখানে যাচ্ছি শেপ ফরম্যাটের মধ্যে, এইগুলো আমি পরে দেখবো না। এখন আমার যেটা দরকার, এখানে আছে শেপ ফিল। কি আছে? শেপ ফিল। ফিল মানে কি? ফিল মানে হচ্ছে ভিতরে যে কালারটা, লাইক এই যে দেখেন ভিতরের কালার, এই ভিতরের কালারটাকে কি বলা হয়? শেপ ফিল। অর্থাৎ ভিতরে যেই কালারটা থাকে, যদি চেঞ্জ করতে চান এই যে, অথবা আইড্রপার অথবা মোর কালার, এই যে এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালার চুজ করে দিতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার। শেপ আউটলাইন। আউটলাইন মানে হচ্ছে বর্ডারে একটা কালার থাকে, বর্ডারের একটা কালার, বর্ডারের কালারটাকে কি বলা হয়? আউটলাইন কালার। লাইক ধরলাম শেপ ফরম্যাটে গেলাম, আমি একটু দেখি, একটু বোঝা যাচ্ছে না, একটু মোটা করে দিই। ওই একটু মোটা করে দিলাম। এবার একটা কালার দিলাম, লাইক এখান থেকে দিলাম ব্ল্যাক কালার। এবার বোঝা যায়? জি স্যার। জি স্যার, বোঝা যায়। তাহলে এই যে দেখেন আউটলাইনের কালারটা কি, আমার বর্ডারে যে কালারটা আসতেছে সেটাকে কি বলা হয়? আউটলাইন কালার। এছাড়া আরো কিছু অপশন আছে, নিচে আছে শেপ ইফেক্ট। আমি এটাকে একটু ছোট করি, আউটলাইনটা বন্ধ করি, দেখতে ভালো লাগবে। ওকে, এবার আমি শেপ ফরম্যাটে গেলাম, শেপ ইফেক্ট। ইফেক্ট পাওয়া যায়, প্রিসেট, বিভিন্ন ইফেক্ট দেখেন, দেখা যায়? জি স্যার। একদম 3D লাগতেছে না? জি। শ্যাডো দেখেন, এগুলা নিজে একটু অ্যাপ্লাই করে করে দেখবেন। তারপর রিফ্লেকশন, গ্লো, তারপর হচ্ছে সফটওয়্যার দেখেন, তারপর হচ্ছে বেভেল, ভয়ের কোনো কারণ নাই যে আমি এখানে ক্লিক করব কিনা কি হয়ে যায়। যদি দেখেন উল্টা পাল্টা কিছু হয়ে গেছে, সফটওয়্যার আনইনস্টল করে আবার ইনস্টল দিবেন, কোনো সমস্যা নাই। তোমার টাকা দিয়ে কেনে না যে সমস্যা হইলে আমি টাকা নষ্ট হয়ে যাবে এমন কিছু। না তো স্যার। সবগুলা নিজেরা ট্রাই করে করে দেখবেন। আচ্ছা, এই তো। এছাড়া আউটলাইনে গেলে আমরা আরো দেখতে পাই, ড্যাশ লাইন থেকে বিভিন্ন স্টাইল করা দেখতে পাই আমরা, চাইলে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। দ্যাটস ইট। ওকে, আবার হোম মেনুতে চলে গেলাম। এই গেল আমার শেপ। আরেকটা অপশন আছে এই শেপের মধ্যে, যার নাম হচ্ছে ফ্রি ফর্ম শেপ। এই যে আমি যে অপশনটা দেখতে পাই, এই যে এটার নাম কি? ফ্রি ফর্ম শেপ। অর্থাৎ আপনি আপনার মনের মতো করে যা ভালো লাগবে তাই করবেন। লাইক ক্লিক করলাম, এবার দেখেন যা ভাল লাগে, আমার কি ভাল লাগে আমি নিজেও জানি না, দিলাম, হয়ে গেছে কিছু একটা। এখন এই ধরনের শেপ কি আমি এখানে কোথাও পাইতাম? এখানে কোথাও কি শেপ আছে? না স্যার।
নাই। তাহলে ফ্রি ফর্ম দ্বারা কি করে আপনার মনের মতো আপনি শেপ তৈরি করবেন। বুঝতে পারছি? পারা যাবে? জি স্যার। জি স্যার। ওকে, আর দুইটা অপশন দেখাবো, এরপরে আজকে ছেড়ে দেবো। অ্যারেঞ্জ দেখাবো। কি দেখাবো? অ্যারেঞ্জ। আমি এটাকে এখন ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট আরেকটা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ড্র্যাগ করলে ডুপ্লিকেট হয়ে যায়। কি কিবোর্ড থেকে অবজেক্টটাকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ড্র্যাগ ডুপ্লিকেট হয়ে গেছে। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, না বুঝলে জিজ্ঞাসা করতে হবে। সেটা আরেকবার হ্যাঁ এই তো, অবজেক্টটাকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ড্র্যাগ করতে হবে, তাহলেই হয়ে যাবে কি ডুপ্লিকেট। আচ্ছা, আমি যেটা দেখাতে যাচ্ছিলাম, এখানে অনেকগুলো অবজেক্ট আছে। তো বলবেন কি এখানে যে অনেকগুলো অবজেক্ট আছে তার মধ্যে সবার উপরে আছে আমার কোন অবজেক্টটা? হ্যাঁ সবুজটা সবার উপরে। এখন ধরেন আপনার ইচ্ছা বা আমার ইচ্ছা বললেন যে সবুজ তুমি সবার উপরে না, সবুজ কিন্তু আবার কারো নাম আছে নাকি? আচ্ছা, নাম টাম থাকলে রাগ করেন না। হ্যাঁ আচ্ছা, লাইক ধরেন আপনি বললেন যে সবুজ তুমি উপরে না, তুমি একজনের নিচে চলে যাও। কয়জনের নিচে? একজনের নিচে। এটাকে ধরেন অ্যারেঞ্জের মধ্যে যান, দেখেন এই লেখা আছে ব্রিং টু ফ্রন্ট। ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে একজনের উপরে আসবে। লাইক ব্লুটাকে ধরলাম, অ্যারেঞ্জে গেলাম, বললাম ব্রিং টু ফ্রন্ট, তুমি একজনের উপরে, সরি ভুল বলছি, ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে সবার উপরে আসতে হবে। ব্রিং টু ফ্রন্ট মানে কি সবার উপরে আসবে। ব্রিং টু ফ্রন্টে ক্লিক করলাম, চলে আসছে কি সবার উপরে। ইয়েলো, এখন ইয়েলোটা আমার সবার নিচে, তাই না? জি স্যার। ইয়েলোটাকে বললাম তুমি একজনের উপরে আসো। ইয়েলোটার উপরে কে আছে? ইয়েলোটার উপরে অরেঞ্জ স্যার। অরেঞ্জ কালার। আমি বললাম তুমি শুধু অরেঞ্জ কালার উপরে আসো। অ্যারেঞ্জে যাই, লেখা আছে ব্রিং ফরওয়ার্ড, মানে একজনের উপরে। দেখেন শুধু একজনের উপরে আসছে। এরপরে আবার ব্লুটাকে ধরলাম, অ্যারেঞ্জে গেলাম, বললাম তুমি সেন্ড টু ব্যাক, মানে কি সবার নিচে চলে যাও। বিহাইন্ড অল আদার অবজেক্ট, যত অবজেক্ট আছে সব অবজেক্টের নিচে যাও। দিলাম সেন্ড টু ব্যাক, সব অবজেক্টের নিচে চলে গেছে। গ্রিনটাকে ধরলাম, গ্রিনটাকে ধরে বললাম যে তুমি একজনের নিচে যাবা, অর্থাৎ আমার গ্রিনের নিচে কে আছে? ইয়েলো। বললাম তুমি শুধু ইয়েলোর নিচে যাও। তো গ্রিনটাকে ধরে অ্যারেঞ্জ দিলাম কি সেন্ট ব্যাকওয়ার্ড, মানে একজনের নিচে যাও। এই যে দিলাম, চলে গেছে কি আমার একটা শেপের নিচে। বুঝতে পারছি? জি স্যার। জি গুড। আচ্ছা, এখানে আমার আরেকটা অপশন বাকি আছে, এটা আগামী ক্লাসে দেখাবো, এটা আমাকে মনে করিয়ে দিন। নাম হচ্ছে অ্যালাইন। নাম কি? নোট রাখেন, আগামী ক্লাসে আমাকে মনে করাই দিন। অ্যালাইনটা দিয়ে আগামী ক্লাসে শুরু করবো, দেন আমি সামনের দিকে যাব। আজকে আরেকটা জিনিস দেখাবো যার নাম হচ্ছে আনডু এন্ড রিডু। আনডু এন্ড রিডু দিয়ে আজকে শেষ করে দিব। আনডু এন্ড রিডু কি তার আগে একটু নোট করেন। আনডু করতে হলে শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। আবারও বলছি, আনডু করার শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল জেড। আনডু করার শর্টকাট কি? কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড। রিডু করবার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই। লিখেছি? জি স্যার। ওকে, এবার আমি একটু বুঝাই বলি আনডু কি রিডু কি, মনোযোগ দিয়ে একটু বুঝেন। আনডু মানে হচ্ছে পিছনে বা অতীতে ফেরত যাওয়া। আনডু মানে কি? পিছনে বা অতীতে ফেরত যাওয়া। আর রিডু মানে হচ্ছে অতীত থেকে আবার বর্তমানে ফেরত আসা। লাইক এই যে এখন আমার এই অবজেক্ট, এই যে অবস্থাটার নাম কি? বর্তমান, তাই না? বা ধরেন আমি এখান থেকে ইয়ারটাকে ডিলিট করে দিলাম, এখন আমার এটা বর্তমান, তাই তো? এখন আমার কাছে মনে হচ্ছে হায় আল্লাহ, আমি তো ভুল করছি, আমার তো ইয়েরোটা দরকার। তার মানে কি আমার অতীতে যাইতে হবে, তাই না? কন্ট্রোল জেড দিলাম, চলে আসছি। এটা কি করলাম? আনডু করলাম। এবার আপনার কাছে মনে হইলো যে না না না, এটা তো ঠিক হইলো না, আমার আগের অবস্থায় ভালো ছিল, অর্থাৎ আগে আমি যেখানে ছিলাম বর্তমানে সেটাই আমার ভালো ছিল। তার মানে রিডু করতে হবে, কন্ট্রোল ওয়াই।
বুঝতে পারছি? জি স্যার। এছাড়া আপনি চাইলে এই যে অ্যারো আছে উপর দিকে, এটা হচ্ছে আনডু, ক্লিক করেন, আবার এই যে ডান পাশে পেয়ে যাচ্ছে আমি রিডু। কাজ শেষ, সেভ করে দিলাম, কন্ট্রোল এস। দেখি একটু, এবার আমি ক্লোজ দিয়ে দিচ্ছি। এটা ছিল আমার 1 নম্বর যেটা, সেটা এটার মধ্যে কোনো কাজ নাই। 2 নম্বরটা আমি কাজ করেছিলাম, এই যে 2 নম্বর, সেটা কি পাইছি আমি? জি স্যার। ওকে, এই তো। এবার আজকে ক্লাসের হোমওয়ার্কটা নোট করেন কষ্ট করে। আজকের ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আমরা আজকে যতটুকু দেখলাম, কি হোম মেনুর যতটুকু আমরা দেখলাম ঠিক ততটুকু ব্যবহার করে 10টা স্লাইডের একটা প্রেজেন্টেশন রেডি করবেন। আমি কি কি দেখছি, আমরা হোম মেনুর কার্ড দেখছি, কপি দেখছি, স্লাইডস দেখছি, এরপর হচ্ছে ফন্টে যা আছে সব দেখলাম, প্যারাগ্রাফ দেখলাম, শেপ করা দেখলাম, তাই না? এইগুলাকে ব্যবহার করে 10টা স্লাইডের, কয়টা? মিনিমাম 10টা স্লাইড, মিনিমাম বলছি 10টা, মিনিমাম 10টা স্লাইডের একটা প্রেজেন্টেশন রেডি করবেন। টপিক বলতে স্যার টপিক কি দিব? টপিক আপনার যা ভালো লাগে আপনি তাই দেন, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? আমি চাই শুধু এটা, মানে এমন না যেটা কিন্তু ফাইনাল প্রেজেন্টেশন, এমন কিন্তু না। এটা দিলাম কেন? শুধু আমার যে টুলস গুলো আমি দেখালাম আপনাদেরকে, এগুলো যেন আপনাদের প্র্যাকটিস হয়। বুঝতে পারছি? জি স্যার। পারবো তো নাকি? অবশ্যই চেষ্টা করা লাগবে, না পারলে খবর আছে, চেষ্টা করা। হ্যাঁ। আচ্ছা, আজকেও তো আপনাদের পোর্টালটা ইয়ে করা হয় নাই। স্যার আমাদের সফটওয়্যারে কি এইভাবে সেভ স্যার করে আমাদের রাখা লাগবে? ক্লাস মডিউলটা কি স্যার সফটওয়্যারে সেভ ফেসবুক করা বলতে বুঝি নাই স্যার। আপলোড এই করা যে হবে? এতে গেলেন ক্রিয়েটিভ, যেখানে গেলেন আমাদের কি এভাবে সেভ করা লাগবে? না আচ্ছা, না, ওইটা পোর্টালের হচ্ছে কি, কথাটা জিজ্ঞেস করতেছে বেসিক্যালি। আচ্ছা আচ্ছা, পোর্টালে এসে তো আমরা তো লগ ইন করতে পারছি না, লগ ইন পাসওয়ার্ড এগুলো কোথা থেকে আসবে, এই জিনিসগুলো একটু জানা দরকার ছিল। আচ্ছা, এটা হচ্ছে কোয়ালিটি টিমে আপনারা হচ্ছে ফারজানা আপুকে ফোন দিবেন, অথবা আদার্স যে আপুরা আছে ওনাদেরকে ফোন দিবেন। ফোন দিলে ওনারা আপনাকে একটা মেইল করেছে, আপনার মেইলে একটা মেইল করেছে, এটা লিংক সহ দিয়েছে। সেখানে ওই লিংকে ক্লিক করে গিয়ে আপনি নিজের একটা ইউজার নেম বসাবেন, নিজের একটা পাসওয়ার্ড সেট করবেন। দেন যখন আপনি ঢুকবেন ওই ইউজার নেম এবং ওই পাসওয়ার্ড ব্যবহার করে ভিতরে ঢুকবেন। বুঝতে পারছেন স্যার? জি। ওইখানে কি আমরা কোনো কিছু আপলোড করবো স্যার, না ওইখান থেকে পাবো? না, ওইখানে কোনো কিছু আপলোড করা লাগবে না এবং করতেও পারবেন না। ওইখানে মূল বিষয়টা হচ্ছে ওইখানে থাকবেন কেন, আপনি যে প্রতিদিন এই কতদিন অ্যাটেন্ডেন্স আছেন, হোমওয়ার্ক দিয়েছেন কিনা, ওই জিনিসগুলো ওইখানে শো করবে। ইভেন আপনার কি কোন কোন জায়গায় গ্যাপ আছে, এই যে আপনার ক্লাসের মডিউল সব পেয়ে যাবেন আপনারা সেই পোর্টালের মধ্যে, ঠিক আছে? স্যার ওইনে তো শো করে না যে আমাদের যে এই আজকে নিয়ে 3টা ক্লাস হলো, ওইগুলো তো শো করে না। কারণ ওইগুলো এখন পর্যন্ত আমি অ্যাটেন্ডেন্সে দিতে পারিনি, এই জন্য। স্যার ওই ফেসবুকে স্যার জয়েন করে নিয়েন স্যার, ওটা এখনো অনেকেই জয়েন হয়নি, যেমন আমি এখনো হ্যাঁ হ্যাঁ, জয়েন হয়ে যাবে। এই যে আমি মাত্রই কথা বললাম, এই জন্য মিউট করেছিলাম, মাত্রই কথা বললাম, জয়েন করে দিবে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট, 2207, জাস্ট এ মিনিট স্যার, 2207। স্যার পোর্টালের যে ইনফরমেশন ওইগুলো কি আমাদের দেখা জরুরি স্যার? বিষয়টা আসলে এইরকম না যে জরুরি নাকি অপ্রয়োজন, এমন কিছু না। এটা মূলত হচ্ছে আপনাদের জন্যই আর কি করা, তো সেক্ষেত্রে এগুলো একটু দেখলেন, আপডেট থাকলেন, কোথাও কোনো ভুল টুল থাকলে এগুলো সংশোধন তো করতে হবে, তাই না? জি স্যার। স্যার স্যার আরেকটা কথা স্যার, হ্যাঁ গত গত ক্লাসটা আমি করতে পারিনি কারণ আমি শিডিউল মেনটেন করতে পারি জানি না, পরে জেসিকা ম্যামকে ফোন দিয়ে আমি আজকে টাইমটা জানিয়ে নিছি। তো গত ক্লাসের কোনো রেকর্ড বা ভিডিও আছে নাকি স্যার? আজকে যেভাবে আপনারা রেকর্ড করছেন গত ক্লাসে এভাবে রেকর্ড হয়েছে। আপনাদের একটা গ্রুপ আছে, গ্রুপে লিমন শেখকে গ্রুপে অ্যাড করে মেসেঞ্জার নিন, গ্রুপে এবং দেয়া আছে। হ্যাঁ মেসেঞ্জার গ্রুপ ওনাকে অ্যাড করে নিন, এবং এই ভিডিওটা কিন্তু ফেসবুকের পাবলিক গ্রুপ, আপনাদের যে ফেসবুকে যে প্রাইভেট গ্রুপটা আছে গ্রুপে শেয়ার করে দিবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। শুধু মেসেঞ্জার গ্রুপে না, ফেসবুকের গ্রুপেও শেয়ার রাখবেন, ওইখান থেকে কালেক্ট করে নেবেন। মেসেঞ্জার গ্রুপে কাইন্ডলি একটু আমাকে অ্যাড করে নিন। হ্যাঁ, নিজেরা একটু দায়িত্বে কে নিজেদের আছে? করে নেন। হ্যালো স্যার। জি স্যার আমরা যে গত গত ক্লাসে যারা অ্যাবসেন্ট ছিলাম, হ্যাঁ ক্লাসটা তো করছি আর আমরা তো টাইমটা জানি না, ওই ক্ষেত্রে কি আমাদের কি অ্যাবসেন্ট শো করবে? অবশ্যই অ্যাবসেন্ট শো করবে। স্যার এটা তো আসলে আমাদেরকে ইনফর্ম করা হয়নি যে আচ্ছা, যদি এটা হয়ে থাকে, এটা আমি বলি, যদি এরকম কিছু থাকে না, আমার কাছে তো আসলে অ্যাবসেন্টের নোটিশ তো আসবে। তো যদি এরকম কিছু হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে কোয়ালিটিকে ফোন দিয়ে বলবেন,
যে ওনারা কি বলে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, এরপরে আমাকে জানাবেন, ঠিক আছে? জি স্যার, জি স্যার। স্যার আমাদের প্রোফাইল গুলাতে ওই অ্যাবসেন্ট প্রেজেন্ট এগুলা কখন থেকে শো করবে? হয়তো আগামী ক্লাস থেকে শো করবে ইনশাআল্লাহ, 3 নম্বর ক্লাস থেকে শো করবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলা আমি দিয়ে দিব না, হ্যাঁ? মডিউলটা কি স্যার ফেসবুক গ্রুপে আপলোড করে দেবেন? এটা তো আপনাদের পোর্টালে দেয়া আছে স্যার। আচ্ছা এরপর আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পোর্টালে পাই না স্যার, পোর্টালে তো নাই স্যার। আচ্ছা সমস্যা নাই, আমি এখনই ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে রাখছি। সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন, হোমওয়ার্ক গুলো করবেন, করে জমা দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আগামী আলাইকুম। শনিবার, তাই তো? না রবিবার? আগামী রবিবার ইনশাআল্লাহ। রবিবার। আচ্ছা স্যার আসসালামু অ্যাটেন্ডেন্স আলাইকুম। নেবেন? অলরেডি নেওয়া হয়ে গেছে স্যার। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালামু আসসালাম। আল্লাহ হাফেজ। আলাইকুম, ভালো থাকবেন।